রাজশাহী ফিল্ম সোসাইটি আয়োজিত 4 তারিখ থেকে 6 তারিখ অর্থাৎ এই 3 দিন ব্যাপী এই মাসে যে রাজশাহী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো, আজকে এখানে সেটির অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। তো এই চলচ্চিত্র উৎসবে যারা ছবি জমা দিয়েছিলেন এবং যাদের ছবি মনোনীত হয়েছিল তাদেরকে শুভেচ্ছা জানাই আমাদের পক্ষ থেকে এবং অভিনন্দন জানাই। ফার্স্টে আমরা পরিচয় পর্বে চলে আসি। সেটি হচ্ছে আমি নিজে আহ্বায়ক এই চলচ্চিত্র উৎসব অর্থাৎ রাজশাহী চলচ্চিত্র উৎসব 2021, আহসান কবির লিটন এবং একই সাথে সভাপতি রাজশাহী ফিল্ম সোসাইটি। আমার ডান পাশে এই উৎসবের সম্মানিত জুরি বোর্ডের একজন সম্মানিত সদস্য শিবলী নোমান। তিনি চলচ্চিত্র নির্মাতা এবং একই সাথে সাংবাদিকতার সাথে চলচ্চিত্র নিয়ে সমালোচনামূলক লেখা লিখে থাকেন, অর্থাৎ চলচ্চিত্র সমালোচক বলা যায়। তারপরে রয়েছেন ডক্টর সাজ্জাদ বকুল, উনি সম্মানিত জুরি বোর্ডের আরেকজন সদস্য। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন সম্মানিত শিক্ষক, সেই সাথে চলচ্চিত্র গবেষক, চলচ্চিত্র নির্মাতা। তার পাশে রয়েছে রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু এবং এই চলচ্চিত্র উৎসবের সদস্য সচিব। আর শাহরিয়ার চয়ন রাজশাহী চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছে। তো আমাদের এই উৎসবের গতকাল শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা সম্মানিত জুরি বোর্ডের তাদের 3 জন জুরি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তর মোতাবেক আজ যে জুরি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে, আমরা সরাসরি সেই অ্যাওয়ার্ড ঘোষণার দিকে চলে যাই। প্রথমে তার আগে একটু বলা যেতে পারে দুঃখ প্রকাশ, সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের যে সময় লাইভে প্রবেশ করার কথা ছিল তার চেয়ে কিছুটা সময় আমরা দেরি করে ফেলেছি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সরাসরি জুরি বোর্ডের কাছে চলে যাই। তাদের 2 জন মেম্বার এখানে উপস্থিত আছেন, আর আরেকজন জুরি বোর্ডের মেম্বার, উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সম্মানিত শিক্ষক আল মামুন এবং একই সাথে তিনি চলচ্চিত্র সমালোচক। তিনি ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি, বাট এখানে আসার আগে 3 জন মিলে বসে এই সিদ্ধান্তটা নিয়ে এসেই আজকে ফলাফল ঘোষণা করা হবে। তো আমরা চলে যাই জুরি বোর্ডে। ডক্টর সাজ্জাদ বকুল। ধন্যবাদ আহসান কবির লিটন। আমি রাজশাহী ফিল্ম সোসাইটি আয়োজিত এই 3য় রাজশাহী চলচ্চিত্র উৎসব 2021-এর আজকে সমাপনী দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই চলচ্চিত্র উৎসবটি আয়োজনের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই। এখানে আছেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন এবং এই উৎসবের আহ্বায়ক এবং এই উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর শাহরিয়ার চয়ন, সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতা, এবং আমার সঙ্গে আরেকজন সম্মানিত জুরি রয়েছেন, রাজশাহীর একজন বিশিষ্ট সাংবাদিক শিবলী নোমান। আরেকজন আমার সঙ্গে রয়েছেন রাজশাহী ফিল্ম সোসাইটির সেক্রেটারি সাংবাদিক, তিনিও জাবিদ অপু, এবং যে জুরি আজকে উপস্থিত হতে পারেননি আব্দুল আল মামুন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আপনারা যারা এই পুরস্কার অ্যাওয়ার্ড নাম ঘোষণা অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 3 দিন ধরে অনলাইনে আসলে এবারের আয়োজনটি হয়েছে, যেটি করোনা ভাইরাসের কারণে এটি ফিজিক্যালি এটি করা যায়নি। তো আমরা অনেকটা যে ফিল্মগুলো জমা পড়েছিল সে চমৎকার সব ফিল্ম আমরা দেখেছি। এখানে 2টো ক্যাটাগরি ছিল। আপনারা জানেন যে একটি উত্তরবঙ্গ থেকে নির্মিত চলচ্চিত্রগুলো নিয়ে একটি নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন সেকশন, আর একটি সেকশন ছিল উত্তরবঙ্গের বাইরের যে ফিল্মগুলো জমা পড়েছিল, যেটিকে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন, এই 2টো ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। তো আমার হাতে 2টো অ্যাওয়ার্ডেরই নাম আমার কাছে এসে উপস্থিত হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি শিবলী নোমানের কাছে। জি, আপনারা জানেন যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করার প্রায় 2008 সাল থেকে রাজশাহীতে শুরু করেছি। আমাদের একটা অন্যতম ফোকাস ছিল যে উত্তরবঙ্গের চলচ্চিত্র বিকাশ, যার জন্য দেখবেন যে এই চলচ্চিত্র উৎসবে আমরা একটা
কম্পিটিশন সেকশন রেখেছিলাম আলাদা, যে উত্তরবঙ্গের চলচ্চিত্র। তো উত্তরবঙ্গের চলচ্চিত্র এখানে জমা পড়েছে এবং আপনারা দেখেছেন জুরি বোর্ডে। আমি এখানে মানে উত্তরবঙ্গের চলচ্চিত্রের একটা সম্ভাবনা জায়গাটা এবং এইটি নিয়ে যে আমরা কাজ করছি, এটা বিচারক হিসাবে, জুরি বোর্ডের একজন সদস্য হিসাবে আপনার এই জায়গাটাতে কিছু কথা আমরা শুনতে চাই এবং উত্তরবঙ্গে যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যেও যদি কিছু কথা বলেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ লিটন ভাই। আসলে সবাই তো মনে হয় অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্টের জন্যই অধীর আগ্রহে, আর এমনিতেই দেরি হয়ে গেছে। কিন্তু যে বিষয়টি না বললেই নয়, শুধু একটা ব্যাপার বলি যে এমন একটি চলচ্চিত্র আজকে মানে আমরা দেখেছি এই ফেস্টিভ্যালে, যেটি উত্তরবঙ্গ ক্যাটাগরিতে, কিন্তু আমাদের বিশ্বাস যে এই এরকম 2-3টি চলচ্চিত্র উত্তরবঙ্গ ক্যাটাগরিতে আছে, যাদের মধ্যে একটি তো আমরা নিশ্চিত যে এটি যদি আমাদের ন্যাশনাল লেভেলে কম্পিটিশন হতো তাহলে ন্যাশনাল লেভেলেও অ্যাওয়ার্ড পাওয়ার মতো অবস্থায় চলে যেত। এবং উত্তরবঙ্গের এই ফেস্টিভ্যালে উত্তরবঙ্গের যে চলচ্চিত্রগুলো পড়েছে সেগুলো কিন্তু সেগুলোর মান কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখেছি। আমি নিজেও যেহেতু এই অঞ্চলে অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে কাজ করছি, শিখছি, দেখছি, তো আমার কাছে যেটি মনে হয়েছে আপাত দৃষ্টিতে আমরা কিছুটা উন্নতিই করেছি আসলে। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিনেমাকে সিনেমা হয়ে ওঠা, অর্থাৎ সিনেমা কি, আমরা গল্প বলতে গিয়ে সিনেমাটা ঠিক সিনেমা হয়ে উঠছে না, এই যে সীমাবদ্ধতা, এই জায়গাটা এখনও কিন্তু আমরা অনেক নির্মাতায় আমাদের কাটাতে পারেনি। তো আমার মনে হয় আমরা যদি নিয়মিত আপনাদের এই উদ্যোগগুলো যদি থাকে, সঙ্গে আমাদের নির্মাতাদের যদি প্রচেষ্টা থাকে, নিশ্চয়ই উত্তরবঙ্গের এই চলচ্চিত্রগুলো একদিন এই সীমাবদ্ধতাও কাটায় উঠবে। আমরা সেই প্রত্যাশা করি এবং সেই জন্য সম্মানিত যারা দর্শক দেখছেন এবং যে সকল চলচ্চিত্র নির্মাতারা এখানে চলচ্চিত্র জমা দিয়েছিলেন তাদের জ্ঞাতার্থে একটি তথ্য দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের রাজশাহীতে যে আমরা রাজশাহী ফিল্ম সোসাইটি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, বরেন্দ্র চলচ্চিত্র সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কাজ করছে, আমাদের জাতীয় বিভিন্ন মানুষের সাথে, গুণী মানুষের সাথে, চলচ্চিত্র ব্যক্তিত্বদের সাথে যেমন পরিচয় আছে, বাইরের সাথেও আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমরা মনে করলে বা চাইলে হয়তো যে আগামীতে হবে না তা না, বাট এই উৎসবেও আমরা দেশের বাইরেরও জুরি বোর্ডের মেম্বার করতে পারতাম। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের রাজশাহীতে সহ উত্তরাঞ্চলে অনেক চলচ্চিত্র বোদ্ধা আছে। এটি হয়তো এখনও মানে যেহেতু আমরা ঢাকার বাইরে অবস্থান করি, রাজশাহীতে কাজ করি, তো এই জায়গাটাতে ধীরে ধীরে আমাদের এখানে যেমন একদিকে চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র মেকিং করছেন, আরেকদিকে কিন্তু চলচ্চিত্র ব্যক্তিত্বরা যারা চলচ্চিত্র নিয়ে গবেষণা করছেন কিংবা চলচ্চিত্র সমালোচক হিসাবে কাজ করছেন, চলচ্চিত্র নিয়ে তারা আমাদের সাথে বা আমাদের নির্মাতাদের সাথে নানা রকম মত বিনিময় করে থাকেন এবং বলা যেতে পারে চলচ্চিত্র শিল্পকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যথেষ্ট রকম পরামর্শ এবং দিক নির্দেশনা রয়েছে। তাদেরকে আমরা এই চলচ্চিত্র উৎসবের সম্মানিত জুরি বোর্ডের মর্যাদায় বসিয়েছিলাম। তো আমরা আর মনে হয় অপেক্ষা না করি, আমরা ফলাফলের জায়গাটাতে চলে যাই। ডক্টর সাজ্জাদ বকুল। ঠিকই বলেছেন। আসলে রাজশাহীতে চলচ্চিত্র বিচার করার মতো আসলে যথেষ্ট বোদ্ধা রয়েছেন, তো তার মধ্যে আমি একজন হতে পেরে আমি ভাগ্যবান মনে করছি। আর যেটা বলছিলেন যে ঢাকার বাইরে চলচ্চিত্র নির্মাণ, আমার মনে হয় যে আপনারা যদি যে চলচ্চিত্রগুলো আজকে আমরা বিচার করলাম, এই নির্মাতাদের নিয়ে পরবর্তীতে কোনো একটা সেশন করেন যেখানে এই দুই ক্যাটাগরির ফিল্মগুলোর আমরা এক ধরনের অ্যানালাইসিস করে তাদেরকে, সেই নির্মাতাদেরকে যদি আমরা কিছু পরামর্শ যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলো যদি আমরা দেই, তো ভবিষ্যতে রাজশাহী থেকে অনেক, উত্তরবঙ্গ থেকে অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। সেটি অবশ্যই সেই সুযোগ আছে। তো আমরা এখন তাহলে সেই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। তৃতীয় রাজশাহী চলচ্চিত্র উৎসবের আজকে অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে এবং সেটি আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু ইন্টারাপ্ট করি। তো আমি হচ্ছে যে মানে একেবারে বিচ্ছিন্নভাবে আমার হাতে এই নর্থ বেঙ্গল ক্যাটাগরির যে ফিল্ম কম্পিটিশন, সেইখানকার একটা যেটা অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্টের শিট সেটা আছে। তো সেখান থেকে
বেস্ট ফিল্ম না, বেস্ট ফিল্ম না, বেস্ট অ্যাক্ট্রেস দিয়ে শুরু করি না, করা যায়, বেস্ট করা যায়। সো আমরা প্রথমে এই নর্থ বেঙ্গল ক্যাটাগরি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা ঘোষণা করি। তার মানে এখন আমরা প্রথমে নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন সেকশন থেকে অ্যাওয়ার্ড ঘোষণা করছি, তারপরে আমি করব না, আমরা পালাক্রমে মনে হয় যাই, আমি বেস্ট অ্যাক্ট্রেস বলার পরে আপনি আপনার ওখান থেকে বেস্ট অ্যাক্ট্রেস বলতে পারেন, সেটাও মনে হয় হতে পারে। একটা একটা করে সেরে ফেলাই বোধহয় ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক গুলিয়ে আছে, যাবে, হ্যাঁ। আমরা গুলাতে দিতে চাচ্ছি না, ঠিক এক্স্যাক্টলি, আছে। হ্যাঁ। সুতরাং বেস্ট অ্যাক্ট্রেস ফর দ্য ক্যাটাগরি নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন, আসমাউল হুসনা শতাব্দী, রক্তিম মেঘ সিনেমার জন্য বেস্ট অ্যাক্ট্রেস। স্বাভাবিকভাবেই এরপরে আমরা তো মানে লাইভ করছি, তারপরে তো কলাদালি দিতে হবে। অভিনন্দন অভিনন্দন শতাব্দীকে। হ্যাঁ। বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর হচ্ছে মানে এটা খুব মজার ব্যাপার, আমরা মনে হয় সবাই একমত হয়েছি না একবারে প্রথম বাক্যেই জুরিরা। এই অ্যাক্টর এবং তার দুর্দান্ত অভিনয় আমরা দেখেছি খুব অল্প সময়, তবে দুর্দান্ত অভিনয়। বেস্ট অ্যাক্টর ফর নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন ক্যাটাগরি সাজু আহমেদ, রিভাইভ সিনেমার জন্য মোহাম্মদ সাজু আহমেদ, যিনি দোকানদার ছবিতে অভিনয় হ্যাঁ, দোকানদার চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি করেছেন। দোকানদার এবং একজন শয়তান লোক আর কি, মানে চাইল্ড হ্যাঁ, অ্যাবিউজার। এই রিভাইভের প্রসঙ্গ যখন আসলো তখন রিভাইভ নিয়ে একটু আমার মনে হয় বকুল ভাই একটু যদি বলেন, কারণ ফিল্মটা আমাদের আরেকজন যিনি সম্মানিত জুরি তিনিও বলছিলেন এই রিভাইভের যে বোল্ডনেস, তার ভেতরের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যে মেসেজটা, সেইটা নিয়ে মনে হয় একটু বলা যেতে পারে। রিভাইভ ছবির গল্পটা আমরা যেটা দেখেছি যে আমাদের চাইল্ড অ্যাবিউজ, অনেক ক্ষেত্রে আমরা দেখি শিশুরা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে, বিশেষ করে কন্যা শিশুরা। সেই রকম একটা বিষয়কে নিয়ে এই রিভাইভ ছবিটি নির্মিত হয়েছে এবং এই ছবিতে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে অনেক সময় খুব পরিচিত কারো দ্বারাও এই রকম শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে এবং এই ছবিতে দেখানো হচ্ছে যে একজন দোকানদার, হয়তো ছোট একটা বাচ্চা মেয়েকে আমরা দোকানে পাঠাচ্ছি, সেখানে সে অ্যাবিউজিংয়ের শিকার হচ্ছে, সেই রকম একটা গল্প এখানে তুলে আনা হয়েছে। এবং যেটা হয়ে থাকে সাধারণত এই রকম বয়সী ছেলেমেয়েরা তারা তাদের উপরে ঘটে যাওয়া অ্যাবিউজের ঘটনাগুলো এমনকি পরিবারকেও জানাতে তারা দ্বিধা করে, লজ্জা করে, ভয় পায়, এইখানে সেই বিষয়টা তুলে আনা হয়েছে এবং এই মেসেজটা এটা যাওয়া উচিত যে এইরকম বিষয় লুকিয়ে রাখা উচিত না এবং সেইগুলোকে আরও প্রকাশ্যে আনা উচিত। তো এই রিভাইভ ছবিটার এই অ্যাক্টরকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া, তার চরিত্রের যে গভীরতা, সেই গভীরতাটাকে তিনি তুলে এনেছেন এবং একই সঙ্গে এই ছবির গল্পটাও আমার মনে হয় যে আরও বেশি করে প্রচার হওয়া উচিত। এবং সেই কারণেই আরও একটি ক্যাটাগরি স্পেশাল জুরি মেনশন আমি সেটি বলতে চাই, বোঝা হয়ে গেছে আর কি, সেটা হচ্ছে যে রিভাইভ এই ক্যাটাগরিতে নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন ক্যাটাগরিতে আমরা স্পেশাল জুরি মেনশন করেছি রিভাইভ চলচ্চিত্রটিকে, যার পরিচালক আসমাউল হক, আসমাউল হক, আমরা অভিনন্দন জানাচ্ছি। এইবার 3টা ক্যাটাগরি আছে, কিন্তু আসলে 3টা ক্যাটাগরি বলবো না, বলতে হবে? হ্যাঁ, আচ্ছা তাহলে বলি 3টা ক্যাটাগরি, কিন্তু আসলে বলে কি লাভ। আচ্ছা শুরু থেকে শুরু করি। বেস্ট ফিল্ম, আমাদের এই নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশনে বেস্ট ফিল্ম হচ্ছে দ্য হোম ইন সাউন্ড, পরিচালক ফুয়াদুজ্জামান ফুয়াদ, এবং অসাধারণ একটি ছবি না, আমি যেটি বলছিলাম ভাই যে এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা উত্তরবঙ্গ ক্যাটাগরিতে এখানে পেয়েছি ঠিকই, কিন্তু এটা হয়তো মানে আন্তর্জাতিক যে কোনো চলচ্চিত্র উৎসবে কম্পিট করার যোগ্য এবং তার যে কাজ, হ্যাঁ সেটি বোঝা যাবে, আরেকটু পরে বোঝা যাবে। হ্যাঁ, সেই বোঝা যাওয়ার আরেকটা লক্ষণ হলো যে বেস্ট ডিরেক্টর এই ক্যাটাগরির, সেই বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড সেটি পাচ্ছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ এই দ্য হোম ইন সাউন্ডের জন্য। ফুয়াদুজ্জামান ফুয়াদকে অভিনন্দন এখনই জানাচ্ছি না, আরও আছে, সেটা হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফার ফর দ্য ক্যাটাগরি নর্থ বেঙ্গল ফিল্ম কম্পিটিশন, সেটাও আসিফ উদ্দিন
অ্যান্ড ফুয়াদুজ্জামান ফুয়াদ, অবশ্যই দ্য ফিল্ম দ্য হোম ইন সাউন্ড। অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন, ট্রিপল অভিনন্দন। এবার আমরা অন্যদিকে যাই না? হ্যাঁ, এবার আমরা যেতে পারি রাজশাহীর বাইরের যে ক্যাটাগরি, যেটিকে উত্তরবঙ্গের উৎসবে, বাইরে। হ্যাঁ উত্তরবঙ্গের বাইরে, যেটিকে উৎসবে নামকরণ করা হয়েছে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন ক্যাটাগরি। তো আমার একজন সহকর্মী বিচারক অনেক বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন। আমি আর নাটকীয়তার মধ্যে না গিয়ে আমি একেবারে মোটামুটি প্লেইন ওয়েতে আমি বলে যাচ্ছি যে কোন কোন ক্যাটাগরি, মানে ক্যাটাগরিগুলোর মধ্যে কোন ফিল্ম বা কোন অভিনেতা অভিনেত্রী এরা পুরস্কার পাচ্ছেন। তো প্রথমে আমরা শুরু করি, বেস্ট ফিল্ম দিয়েই শুরু করি আসলে। বেস্ট ফিল্ম, এইখানে আমরা একটা বিষয় করেছি, সেটা হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টারি ধাঁচের ছবিও জমা পড়েছিল, আর কিছু আছে যেটি কাহিনী চিত্র আমরা বলি, ফিকশন এবং নন ফিকশন, এই ধরনের দুটো ক্যাটাগরির ফিল্ম ছিল। তো বেস্ট ফিল্মটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে আমরা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি উৎসব কমিটির আহ্বায়ক এবং পরিচালক যিনি আছেন তাদের সম্মতিক্রমে। সেটি হচ্ছে বেস্ট ফিল্ম ফিকশন এবং বেস্ট ফিল্ম নন ফিকশন। এই ক্ষেত্রে আমরা এই দুটো ক্যাটাগরি করেছি। তো বেস্ট ফিল্মটার ফিকশন ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ঈশ্বরের গল্প, এটিকে আমরা চূড়ান্তভাবে মনোনীত করেছি, নির্বাচিত করেছি। একজন ঈশ্বরের গল্প বেস্ট ফিল্ম নন ফিকশন, ফিকশন, বেস্ট ফিল্ম ফিকশন। এটির পরিচালক হচ্ছেন লায়েক আহমেদ পবন। আর বেস্ট ফিল্ম নন ফিকশন এটি নির্বাচিত হয়েছে জীবাশ্মজন। জীবাশ্মজন এটি সজন মাঝি পরিচালিত একটি নন ফিকশন ছবি, যদিও তার মধ্যে কিছুটা ফিকশনাইজ আছে, আমরা এটাকে নন ফিকশন ক্যাটাগরিতেই রেখেছি। জীবাশ্মজন ছবিটির গল্প খুব চমৎকার। আমরা জানি যে ইহুদি জনগোষ্ঠীর কিছু মানুষ বাংলাদেশে এখনও আছেন, এবং ছবির মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের রাজশাহীতেই সেই ইহুদি জনগোষ্ঠীর মানুষ একসময় ছিলেন, এবং এই রাজশাহী থেকেই কলকাতায়, দিল্লিতে, এবং সেখান থেকে তারা আস্তে আস্তে, হ্যাঁ চিটাগাং, এরকম কিছু কিছু জায়গা। তো সেই গল্পটা এই জীবাশ্মজন ছবিতে উঠে এসেছে। এটিকে আমরা বেস্ট ফিল্ম নন ফিকশন ক্যাটাগরিতে জয়ী করেছি। এরপরে আসছে বেস্ট ডিরেক্টর। বেস্ট ডিরেক্টর সহ এর পরের ক্যাটাগরিগুলো আমরা মিক্সড আপ করেছি, সেখান থেকে আমরা সিলেক্ট করেছি 3 জন আমরা বিচারক সর্বসম্মতিক্রমে। তো বেস্ট ডিরেক্টর হিসেবে আমরা নির্বাচিত করেছি জীবাশ্মজন ছবির সজন মাঝিকে। সজন মাঝির জন্য করতালি। এরপরে আসি বেস্ট সিনেমাটোগ্রাফার। বেস্ট সিনেমাটোগ্রাফার একজন ঈশ্বরের গল্প ছবির জন্য লায়েক আহমেদ পবন। লায়েক আহমেদ পবনকে অভিনন্দন। এবার আসি বেস্ট অ্যাক্টর, মানে সেরা অভিনেতা। সেরা অভিনেতা লটারি নামে একটি ছবি জমা পড়েছিল, সেখানে একটি শিশু চরিত্রে অভিনয় করেছিল প্রোটাগনিস্ট হিসেবে। তার নাম হচ্ছে রেদোয়ান চৌধুরী শান্ত। রেদোয়ান চৌধুরী শান্তকে আমরা বেস্ট অ্যাক্টর হিসেবে এই ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করছি। সেরা অভিনেত্রী হিসেবে এই শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশনে সেরা অভিনেত্রী হিসেবে যাকে আমরা নির্বাচিত করেছি, তিনি ধূসর যে চলচ্চিত্র, সেই ধূসর চলচ্চিত্রে অভিনয় করেছেন জেবুন্নেসা শোভা টুনটুনি, যিনি নারী চরিত্রে অভিনয় করেছেন। এটা একটা ভৌতিক গল্প নিয়ে তৈরি ছবি, সেখানে তিনি ভূতের ক্যারেক্টার করেছেন, নানি ভূত। এরপর আসি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। স্পেশাল জুরি অ্যাওয়ার্ডে আরেকটা খুব শক্তিশালী গল্প নিয়ে একটি ছবি আমরা পেয়েছি, যেখানে নারীদেরকে কিভাবে নানা ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন, সেই রকম একটা ছবি। সেটি হচ্ছে রিভোল্ট। অপরাজিতা সঙ্গীতা পরিচালিত রিভোল্ট ছবিটা আমরা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেবার জন্য আমরা এটাকে নির্বাচিত করেছি। তো এই ক্যাটাগরির যারা অ্যাওয়ার্ড পেলেন তাদেরকে তো অবশ্যই অভিনন্দন, শুভেচ্ছা জানাই, এবং যাদের ছবি এখানে জমা পড়েছিল কিন্তু আমরা তাদেরকে সম্মানিত করতে পারিনি, সেটিও এখানে 14টা ফিল্ম আমরা বিচার করেছি। নন ফিকশন, শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন সেকশনে আমরা 14টি ফিল্ম পেয়েছিলাম। আর হ্যাঁ, উত্তরবঙ্গ সেকশনে
ওখানে বোধহয় মনোনীত হয়েছিল চোপ- 17টি সব মিলে 31টি। 31। প্রত্যেকে হচ্ছে আমরা নেটের মাধ্যমে হচ্ছে আমরা সার্টিফিকেটগুলো প্রদান করবো। হ্যাঁ, এই ব্যাপারে ফেস্টিভ্যাল ডিরেক্টর তিনি ঘোষণা দেবেন যে এর পরবর্তীতে কি প্রক্রিয়ায় আপনারা, তবে সকলকে আরও একবার আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই যারা এই কষ্ট করে ছবি তৈরি করছেন, ছবি নিয়ে ভাবছেন, সমাজের নানা ইস্যু তারা তুলে আনছেন সিনেমার মাধ্যমে। অ্যাওয়ার্ড পাওয়াটাই বড় কথা না, এই ছবি বানানোটাই বড় কথা। আসলে তাদের বক্তব্যটা তারা তুলে ধরছেন। সিনেমা বানানো অনেক জটিলতার বিষয়, প্রচুর অর্থ খরচ হয়, প্রচুর সময় শ্রম বিনিয়োগ করা হয় এখানে, এবং সবাই যে মানে পাত্রদ্বীপের আলোয় আসতে পারেন তা নয়, কিন্তু প্রত্যেকেরই সমাজের প্রতি অবদান রয়েছে। সেই জায়গা থেকে প্রত্যেককে আমাদের একেবারে আমরা হ্যাটস অফ কৃতজ্ঞতা জানাই যে তারা এই কাজটি করছেন। ধন্যবাদ সবাইকে। নোমান বিদায় মানে হ্যাঁ, বিদায় আমার তারপরে পরিবারের আমরা- তরফ থেকে হ্যাঁ আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এখানে চলচ্চিত্র জমা দিয়েছেন। অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকের চলচ্চিত্র আমরা সেই সাথে দেখেছি ওই এবং মানে বাংলাদেশ সেকশনের ঘোষণা তো ডক্টর সাজ্জাদ বকুল দিল, সেই সময় যেহেতু কোনো কথা বলা হয়নি, এটার কোনো অবজারভেশন আছে কিনা? না, এইটা বকুল ভাই তো যেটা বলেছেন আর কি, সেটা তো ওই যে রিভল্ট সিনেমাটা নিয়ে, রিভল্ট নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা তো হলো অনেকভাবে। রিভল্টটা খুবই চমৎকার একটা সিনেমা। রিভোল্ট, একজন ঈশ্বরের গল্প, এই ছবির যে মেসেজ, ওখানে আরও কয়েকটা খুব চমৎকার ফিল্ম ছিল, যেমন আমরা ওই যে পুতুল পুরাণ, এটাও খুব ভালো ছবি। তারপরে প্যাচ। মানে প্যাচ, প্যাচটা, যেটি হ্যাঁ কুকুর, অ্যানিম্যাল প্রাণী সংরক্ষণের যে কুকুরের প্রতি যে এক তরুণীর যে ভালোবাসা, সে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে সে এই যে ঢাকায় যে কুকুর নিধন হতে যাচ্ছিল, সেইখান থেকে কুকুরকে বাঁচানোর জন্য সে একটা কাজ শুরু করে, এবং তার ইচ্ছা যে সে পাশ করে চাকরি করে কিছু টাকা জমিয়ে সে কুকুরদের জন্য একটা আশ্রয়স্থল, আবাসস্থল গড়ে তুলবে। এই যে চমৎকার বিষয়টাকে তুলে নিয়ে এসছেন, সম্ভবত আবিদ মল্লিক ছবিটি তিনি নির্মাণ করেছেন। এরকম খুব চমৎকার কিছু ছবি আমরা দুটো জায়গাতেই আমরা নর্থ বেঙ্গল ক্যাটাগরি এবং শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম ক্যাটাগরি দুটোতেই আমরা পেয়েছি। এবং তাদের বললাম তো যে আমি যে তাদেরকে আমরা টুপি খোলা অভিবাদন যে তারা এই কাজগুলো করছেন সমাজের, এগুলো অনেক বড় কাজ, এগুলো থেকে যাবে। হ্যাঁ, এই কাজগুলো থেকে যাবে। এবং যে সজন মাঝি যে কাজটি করেছেন, জীবাশ্মযান, এই যে ইহুদি জনগোষ্ঠী, তারা তো মানুষ, তাদেরকে কি চোখে দেখি আমরা, সেটি বেরিয়ে এসছে এই ছবির মধ্যে। এই যে ওইখানে যে ডায়ালগ গুলো, যে প্রত্যেকটা ধর্ম, আমি তো এটা যে কোনো ধর্মের একজন মানুষকে আমি তো আঘাত করতে পারি না, আঘাত করতে পারি না, আমি মুসলিমকে করতে পারি না। একজন হুজুর সেখানে বলছেন এই কথাটি, মানে একজন ইমাম ধরনের মানুষ। এবং এই যে মডিকাই কোহেন, যিনি রাজশাহীর সেই যে ইহুদি ছিলেন, তিনি আমাদের রাজশাহী বেতারে উপস্থাপনা এবং করতেন, টেলিভিশনে তিনি কাজ করেছেন, এবং টেলিভিশনে তিনি করেছেন রাজশাহীতে সেই বড় অবস্থায়। তো সেই জায়গাগুলো মানে অ্যাড্রেস করা হচ্ছে এবং তিনি ছবিগুলোতে, খুব এবং ভালো। বলছেন, তার উত্তরসূরি বলছেন যে মানে চট্টগ্রামে তার জন্ম, ওই যে তার সেই শহরটা আবার উনি বলছেন যদি দেখতে যে আমি পেতেন, আবার যদি দেখতে পেতাম সেই রাস্তা, প্রবাসে থাকেন। এবং এই ছবিটা নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই যে ব্যক্তিগতভাবে এই ছবিটাতে আমি মুগ্ধ। মানে আমার নিজেরই মানে একটা নতুন দিগন্ত একটা খুলে গেছে যে এইভাবেও ভাবা যেতে পারে, এবং একজন নির্মাতা উনি কিভাবে একই সঙ্গে। এবং ছবিটা এই মুহূর্তে খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে যে আমরা দেখি কথায় কথায় আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলছি ধর্মের অপব্যাখ্যা দিয়ে। সেটা আমাদের দেশে হচ্ছে, সেটা ওপার বাংলায় ইন্ডিয়াতে হচ্ছে, সেটা ফিলিস্তিনে হচ্ছে, সেটা ইরাকে, আফগানিস্তানে, এই সমস্ত জায়গা থেকে আসলে মানুষ পরিচয়ে যে মানুষ বেঁচে থাকবে তার মর্যাদা নিয়ে এরই পক্ষে কথা বলে ছবিটা। হ্যাঁ, এবং ইহুদিদের আমরা জানি যে হিটলার 60 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছিলেন, শুধু একটাই কারণ ছিল তারা ইহুদি। তো এটা তো হতে পারে না, মানুষ তারা, এবং তাদের মধ্যে ভালো মন্দ থাকতে পারে। প্যালেস্টাইনেও যেটা ঘটছে একই ঘটনা, সেটা ধর্মের, সেখানে মুসলমান বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা এটা মানুষ হিসেবে দেখতে চাই আসলে এটি। এবং সবচেয়ে আমার কাছে যেটি বকুল ভাই আমরা শুরুতে কথা বলছিলাম, সেটি হলো যে আমার কাছে এটা দেখতে গিয়ে মনে হয়েছে যে আমি কোনো ফিকশন দেখছি কি নন ফিকশন দেখছি, এটা আমি ভাবিনি। আমার কাছে মনে হয়েছে যে এইটা আমি একটা ফিল্ম দেখছি আর কি। হ্যাঁ, এবং পুরাটাই একটা টোটাল নির্মাণ। ফলে এইবারের এই প্রত্যেকটা চলচ্চিত্রই আমাদেরকে নতুন করে ভাবিয়েছে,
এবং আমি মনে করি যে আগামীবার আরও নিশ্চয়ই আরও শক্তিশালী চলচ্চিত্র আমরা পাবো। তবে আমি সেই কথাটা আবারও বলি যে অন্তত উত্তরবঙ্গের যে নির্মাতাদের আপনারা কাছে পাচ্ছেন তাদেরকে নিয়ে কিছু একটু ট্রেনিং আমরা সেশন কিছু training করবেন, যে session- নির্মিত ফিল্মগুলোই অ্যানালাইসিস করা, যে এর ভেতরে আরো কি করা যেতে পারতো, মানে কোথায় storytelling-টা ভুল বা আমাদের জায়গাগুলো আর কি। অনেক বেশিরভাগ এখানে। এবং আমি অনুরোধ করব নির্মাতাদেরকে যে আপনারা দয়া করে এই রকম ওয়ার্কশপ যদি আয়োজন করা হয় তাতে অংশ নিন, এতে আপনাদের ভালো হবে। কারণ ছবি নির্মাণ করার পরে তার ভালো মন্দ আসলে জাজ করেন বিচারকরা, হ্যাঁ, যেটি চলচ্চিত্র সমালোচনা বলে যে বিষয়টি আছে। হ্যাঁ, ফ্রান্সে যে কায়েদু সিনেমা যে পত্রিকা, সেই পত্রিকার মানে কি বলছে কোন একটা ছবি নিয়ে, এটা আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে থাকতো যে এই নির্মাতা বা এই ছবি বা এই ঘরানা নিয়ে কায়েদু সিনেমা কি বলছে। তারা যদি সার্টিফাই করে যে হ্যাঁ এইটা একটা নতুন ঘরানা বা এই ছবিটা ভালো, সবাই মেনে নিত যে এই ছবিটা ভালো। তো এইটা আসলে নিজেরা তো বোঝা অনেক সময় যায় না। তো কোনো ধরনের হেজিটেশন ফিল না করে ছবির ভালো মন্দ বিষয়গুলো আপনারা যারা আয়োজক যাদেরকে আনবেন তাদের কাছ থেকে আপনারা শুনুন, আপনাদেরই অনেক পরিশীলিত হবে পরবর্তী ছবিগুলো, এইটুকু আমার অনুরোধ থাকবে। আমরা যে অপেক্ষায় ছিলাম সেটি তো ঘোষণা হয়ে গেল অ্যাওয়ার্ড। এখন বড় বিষয় হচ্ছে যে রাজশাহী ফিল্ম সোসাইটি যারা অ্যাওয়ার্ড পেলেন এবং যারা চলচ্চিত্র জমা দিয়ে মনোনীত হয়েছিলেন তাদেরকে সার্টিফিকেটের সাথে আমরা যে অ্যাওয়ার্ড তুলে দিব, সেটি হয়তো কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের তুলে দেব, পরে জানানো হবে। আর একই সাথে আমি যতটুকু শুনতে পেয়েছি বা ছবিগুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে সামনে আমাদের নভেম্বরে, যেটি 4 থেকে যত সম্ভব 7 নভেম্বর আমাদের ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি আয়োজিত ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয় এবং সেটা হচ্ছে। সেখানে এখান থেকে কিছু ছবি আমরা সেখানে সিলেকশন দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি, যদিও আমরা সেই ছবির পরিচালকদের কাছ থেকে সেটি জেনে নেব যে কোন এছাড়াও তাদের অনুমতি নিয়েই সেখানে আমরা হয়তো কিছু চলচ্চিত্র ওখানে মনোনীত করব। তাছাড়াও আরও এই উৎসবের জন্য 2-3 দিনের মধ্যেই আমাদের একটা ঘোষণা আসবে চলচ্চিত্র জমা নেওয়ার জন্য। সেখানে দেশের সহ দেশের বাইরের ছবিও জমা নেওয়া হবে। তো আপনারা যারা এই উৎসবে অংশ নিয়েছেন, আমাদের সাথে আছেন, তো আমরা নিয়মিত এই চর্চাটা করে যেতে পারি যেন চলচ্চিত্র, আমি নিজেও নির্মাণ করি, একটা চলচ্চিত্র নির্মাণ করতে অনেক অনেক পরিশ্রমের বিষয়। সেটি তো দর্শক 30 মিনিটে বা 15 মিনিটে দেখে ফেলছে বা 90 মিনিটে, কিন্তু এই 30 মিনিটের পিছে হয়তো 3 বছরের, কারো কারো ক্ষেত্রে 6 বছরের, এটা কোনো সময় দিয়ে বলা যায় না। একটা মেহনত বলি, চরম কষ্ট বলি, চরম টিমওয়ার্ক বলি, সব মিলিয়ে হচ্ছে একটা চলচ্চিত্রের বহিঃপ্রকাশ ঘটে। সেটির যথাযথ সম্মান আমরা এখনো সেইভাবে করে উঠতে পারি না, বা আমরাও এখনো পারছি সেটি বলবো না। তবে এই ইন্ডিপেন্ডেন্ট ধারণার ছবি যত সমাজে বিকশিত হবে, একটি সমাজ তত আলোকিত হবে। আমাদের চলচ্চিত্র শিল্প কী অবস্থায় আছে সেটা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। চলচ্চিত্র শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এবং দরকার। অনেক অনেক নির্মাতার এগিয়ে আসতে হবে আরও ভালো চলচ্চিত্র নিয়ে। তো আমরা একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো এই উৎসবে তার আগে একটি কথা বলে ফেলি, সেটি হচ্ছে যে আমরা এই উৎসবটা করে ভেতর থেকে খুব যে মনোতৃপ্ত সেটি তো হয়নি, কারণ যেহেতু ভার্চুয়াল। শুধু মনের তৃপ্তির জায়গাটা যে শুরুর দিনে যেটা বকুল ভাইরা মিস করেছে, বকুল ভাই অন্তত বকুল বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষা চলছিল, এই সংকটের কারণে উনি ডিউটিতে ছিলেন। আমরা 4 তারিখে উত্তরবঙ্গের চলচ্চিত্র সংসদ সমূহের যে প্রতিনিধি সম্মেলন করেছিলাম, এটা সামনাসামনি, এটার মধ্যে একটা ভালো লাগা কাজ করেছিল। চলচ্চিত্র বড় পর্দায় দেখানো হবে, সামনে দর্শক বসে থাকবে, দর্শক ছবি দেখবে,
এটির একটা আলাদা রকম মজা বা সার্থকতা রয়েছে। তো সেটি আমরা সামনের মাসে রীতিঘটক ফিল্ম সোসাইটি সেই উৎসবটিতে আমরা পাবো। আমরা একাধিক ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শন করব। তো আমাদের সার্বিক আয়োজনের অবশ্যই অনেক কিছু ভুল ত্রুটি থাকবে, সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমরা একদম শেষে চলে আসছি। এখানে আমাদের সদস্য সচিব আছেন, অর্থাৎ রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু, আছে ফেস্টিভ্যাল ডিরেক্টর। তারা কিছু বলে আমার মনে হয় আমরা আজকের অনুষ্ঠানটা গুটিয়ে নিতে পারি এখানে আর কি। আচ্ছা ভাইয়া বলতে পারবেন আমি একটু? আসলে ধন্যবাদ লিটন। অনেক সময় ধরে আমাদের এই অ্যাওয়ার্ড সেরেমনি ঘোষণাটা চলছে। আমি শুধু বলে চলমান করোনার যে অবস্থান, চলমান করোনার পরিস্থিতিতে আমরা যে ভার্চুয়ালি প্রোগ্রামটা করলাম, আসলেই সিনেমা প্রেক্ষাগৃহে না দেখলে পরে সিনেমা দেখার মজা পাওয়া যায় না, আনন্দ নাই। একটি অনুরোধ থাকবে সবার প্রতি, যারা আমাদেরকে এই কথা শুনছেন, যে আমরা সবাই মিলে পরিবারেও কিন্তু খেলাটা দেখি, ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, আমরা একসাথে আনন্দ করি পারিবারিকভাবে। তো এই চর্চাটা এমনভাবে করুন না কেন যে আমরা সবাই মিলে একটা সিনেমা একসাথে বসে দেখি, বন্ধুবান্ধব মিলে একসাথে দেখি। পরে আমি দেখি তো স্টলে স্টলে আড্ডা হয় খেলার বিজয় পরাজয়কে নিয়ে, বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে। কিন্তু এক সময় কিন্তু এই আড্ডা ছিল সিনেমা হলের মোড়ে, স্টলগুলাতে, যে বন্ধুবান্ধব বসে কে কেমন অভিনয় করলো, কেমন লাগলো সিনেমা। এই সিনেমার জগৎটাকে সমৃদ্ধ করার একটা মাত্র প্রসেস আমি মনে করি, সে ভার্চুয়ালি হচ্ছে। ঘরে বসে সিনেমাটা দেখুন, কিন্তু দেখুন একসাথে পরিবারকে নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে। এই একটি অনুরোধ দিয়ে, আর এই আয়োজনের আমাদের শ্রদ্ধেয় বকুল ভাই, শিবলি নোমান যারা এসছেন, যে আসলে এই কাজটা যে কে প্রথম হবে, কারটা বেস্ট ফিল হবে, এটা একটা জটিল বিষয়। অনেকেই উৎসাহিত হবেন, কেউ অনিশ্চিত হবেন না, কিন্তু কারণ আপনার কাজটি তারা দেখেছেন, তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আরও ভালো করা সম্ভব আমাদের এই অঞ্চল থেকে, রাজশাহী অঞ্চল তথা উত্তরাঞ্চল থেকে। আগামী দিনের ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির যে প্রোগ্রামটি হবে, আমি আমার পক্ষ থেকে আমার সভাপতি আমাকে বলেছেন যে আমরা আশা করছি সেই দিনই আমরা এই অ্যাওয়ার্ডগুলা সবার মাঝে বিলিয়ে দেব। সে আমন্ত্রণপত্র বা দাওয়াতটা পাবেন, ভার্চুয়ালি পাবেন। তবে সেই ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির প্রোগ্রামটা আমরা সশরীরে করার চিন্তা করছি, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে। করোনা পরিস্থিতি আশা করা যায় নভেম্বরে ভালোই থাকবে, আশা করছি আর কি। তৃতীয় ঢেউ আসতে আরেকটু দেরি হতে পারে মেবি, যদি আমরা ঠিকভাবে চলাফেরা করি। আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টরের কাছ থেকে কিছু শুনে আমরা ধন্যবাদ। যারা হচ্ছে আমাদেরকে দেখছেন, অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের তৃতীয়বারের মতো ছিল এটা, রাজশাহী ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে মোটামুটি 45+ ফিল্ম জমা পড়েছিল। তার মধ্যে থেকে আমরা ফিল্মগুলো বাছাই করে মোটামুটি হচ্ছে নর্থ বেঙ্গলের জন্য 14টা ফিল্ম, আর শর্ট অ্যান্ড ডকুমেন্টারির জন্য 14টা ফিল্ম, আর নর্থ বেঙ্গলের জন্য 17টা ফিল্ম, মোট 31টা ফিল্ম সিলেকশন করেছিলাম। আর এর মধ্যে হচ্ছে কিছু ফিল্মগুলো হচ্ছে আমরা দেখাতে পারিনি, আমাদের সময়ের ব্যাপার ছিল, স্ক্রিনের ব্যাপার ছিল। তো আপনারা ফিল্মগুলো আবার জমা দিবেন, হচ্ছে আবার হয়তো কোনো ফেস্টিভ্যাল হচ্ছে যদি ওরকম মনোনীত হয়, তাহলে হচ্ছে আমরা ফিল্মগুলো দেখাতে পারবো। আর ধন্যবাদ জানাই যারা হচ্ছে আমাদের ফিল্মগুলো ইউটিউব থেকে দেখেছেন। ইউটিউবে হচ্ছে মোটামুটি ভালোই সাড়া পেয়েছিলাম, অনেকেই হচ্ছে ফিল্ম দেখেছিলেন আর মন্তব্যগুলো দিয়েছিলেন, ইনবক্স করেছিলেন, সোসাইটির পেজে ইনবক্স করেছিলেন। আর আরও ধন্যবাদ জানাই যে আমাদের নেক্সট ফিল্ম ফেস্টিভ্যাল আসছে হচ্ছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির। সো এইখানে হচ্ছে বিভিন্ন দেশের ফিল্মগুলো হচ্ছে জমা পড়বে, আর হচ্ছে বাংলাদেশ ক্যাটাগরি থাকবে। সো আপনারা ফিল্মগুলো জমা দিবেন। আর জুরিরা হচ্ছে যা বলেছেন আমরা হচ্ছে সবকিছু মেনে নিয়েছি। আপনাদের লাইভে সবকিছু বলা হয়েছে, আসলে ফিল্মগুলো কি আমি নিজেই জানতাম না যে ফেস্টিভ্যাল ডিরেক্টর যে হচ্ছে জুরিরা কি বলবেন। সো অনেকে ইনবক্স করেছেন আমাকে, সো জুরিরা যা বলেছেন আমরা মাথা পেতে মেনে নিয়েছি, আমরা সোসাইটি, আমরা কমিটি। আর হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে কাজ করা, আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট চেষ্টা করেছি, ভাইয়েরা সুযোগ দিয়েছেন। নেক্সট ফেস্টিভ্যাল ডিরেক্টর হয়ে কাজ করলে অবশ্যই আরো ভালো করার চেষ্টা করব। আর এইটা ফিজিক্যালি হয়নি, নেটে হয়েছে, মানে অনলাইন করেছি, বাট ফিজিক্যালি হলে আরো ভালো করার চেষ্টা করব। ভেন্যুগুলো আমাদের বিভিন্ন রকমের থাকবে এইটা। আর আরেকটা বিষয় বলতে চাই যে হচ্ছে আমাদের ভাইজি বললেন যে হচ্ছে কোনো প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে দেওয়ার জন্য, যারা হচ্ছে ফিল্মগুলো সিলেক্টেড হয়েছে তাদের
ফিল্মগুলো আমরা হচ্ছে অনলাইনে সার্টিফিকেটগুলো হচ্ছে তাদেরকে পৌঁছে দিব। আর অ্যাওয়ার্ড যদি আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম করি তাহলে হচ্ছে অ্যাওয়ার্ডগুলো তাদেরকে ফিজিক্যালি দেওয়ার চেষ্টা করব। এই থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রাজশাহী ফিল্ম সোসাইটির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় এখানেই আমরা এখানকার সবাইকে ধন্যবাদ, একই সাথে দর্শকদের, ভার্চুয়ালের মাধ্যমে যারা দেখছেন আমাদের অনুষ্ঠানটা, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।